আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের দেখো, এই তৃতীয় অধ্যায়টার নামটা দেখে না, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। তো আজকে আমি এই অধ্যায়ের এসএকিউ নিয়ে আলোচনা করব। তো আজকে এটা হচ্ছে তোমাদের পার্ট 3। এই অধ্যায়টা তোমাদের একটু বড় ছিল, তাই এর এমসিকিউগুলো আমি তোমাদের দুখানা পার্টে আমি আলোচনা করেছিলাম, প্রশ্ন এবং উত্তর নিয়ে। তো আজকের আমি এই অধ্যায়ের এসএকিউগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা আজকে নতুন ভিডিও দেখছো, তারা কিন্তু একদম প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেক কটা অধ্যায়ের কিন্তু প্রশ্ন উত্তর দেখে নিতে পারো। তো তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। তো চলো আজকে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো শুরু করি। তো 1 নম্বরের প্রশ্ন দেখো, বলছে পর্তুগিজরা ভারতের কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? উত্তর দেখে নাও। পর্তুগিজরা ভারতের কালিকট, কোচিন, গোয়া, দমনদিউ, সলসেট বেসিন, বোম্বাই, হুগলি প্রভৃতি স্থানে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে এগুলো হচ্ছে এসএকিউ প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন দেখো, দস্তক কি? উত্তর দেখো, মুঘল সম্রাট ফারুকসিয়ার 1717 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন। এই ফরমান অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পায়। এটি ফারুকসিয়ারের ফরমান বা দস্তক নামে পরিচিত। 3 নম্বরের প্রশ্ন দেখো, সিরাজউদ্দৌলা কবে কলকাতা আক্রমণ ও ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে? উত্তর দেখো, সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ ও 20 জুন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন। এবার তোমরা 4 নম্বরের প্রশ্ন দেখো, কি বলা হচ্ছে, কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? তো দেখো, 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। 5 নম্বরের প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যা কি? তো উত্তর দেখো কি বলছে, হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা আক্রমণের অর্থাৎ 1756 আক্রমণের পরে তার নির্দেশে কলকাতায় বন্দি 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট্ট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এবার তোমরা 6 নম্বরের প্রশ্ন দেখো, কবে কাদের মধ্যে পলাশী যুদ্ধ হয়েছিল? উত্তর দেখো, 1757 খ্রিস্টাব্দে 23 জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে পলাশীর যুদ্ধ হয়েছিল। 7 নম্বরের প্রশ্ন দেখো, কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? তো উত্তর, বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। এবারে 8 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, কে কবে এবং কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর দেখো, ভারতের বড়লাট লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 9 নম্বরের প্রশ্ন দেখো, কোর্ট কর্নওয়ালিস কি? উত্তর, ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির প্রবর্তন করেন। এই কর্মপদ্ধতি কোর্ট কর্নওয়ালিস নামে পরিচিত। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, রেজা খান ও সিতাব রায় কে ছিলেন? উত্তর, ক্লাইভের আমলে মোহাম্মদ রেজা খান ছিলেন বাংলার এবং সিতাব রায় ছিলেন বিহার ও উড়িষ্যার নায়েব দেওয়ান বা
রাজস্ব আদায়কারী। 11 নম্বরের প্রশ্ন দেখো, ইজারাদারি ব্যবস্থা কাকে বলে, কে এই ব্যবস্থার প্রচলন করেন? দেখো, ব্রিটিশ শাসনকালে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ কমিটি জেলায় জেলায় ঘুরে জমির বন্দোবস্ত দিত। যে জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হতো, ভ্রাম্যমাণ কমিটি তাকে জমির বন্দোবস্ত দিত। এটি ইজারাদারি ব্যবস্থা নামে পরিচিত। লর্ড ওয়ারেন হেস্টিংস ইজারাদারি ব্যবস্থার প্রচলন করেন। 12 নম্বরের প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের দুটি শর্ত উল্লেখ করো। তো দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের শর্তে বলা হয় যে 1. জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারেন। 2. জমিদার ইচ্ছে মতো জমি দান বা বিক্রি বন্ধক রাখতে পারবেন। এবার তোমরা 13 নম্বরের প্রশ্ন দেখো, কবে কোথায় মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়? 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম প্রদেশ ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়। নেক্সট 14 নম্বরের প্রশ্ন দেখো, ভাইয়াচারি বন্দোবস্ত বলতে কী বোঝো? উত্তর দেখো, ব্রিটিশ সরকার 19বিংশ শতকে পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থা অনুসারে রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রামেরই একজন ব্যক্তির হাতে প্রদান করা হয় এবং গ্রামের প্রত্যেক চাষির ওপর পৃথক পৃথকভাবে রাজস্ব ধার্য করা হতো। এই ব্যবস্থায় কয়েক বছর পর পর রাজস্বের পরিমাণ বাড়ানো হতো। পরের প্রশ্নটা দেখো, খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় প্রশ্নটি কিন্তু অনেকবার এসেছে। প্রশ্নটা দেখো না, অবশিল্পায়ন কি? উত্তর দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত। নেক্সট দেখো তোমরা 16 নম্বরের প্রশ্ন বলছে, এজেন্সি ব্যবস্থা কাকে বলে? তো উত্তর দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসাবে নিয়োগ করে 1753 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের মাধ্যমে পণ্য ক্রয় করত। এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত। 17 নম্বরের প্রশ্ন দেখো, নজরানা পদ্ধতি কি? উত্তর দেখো, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ উপঢৌকন দিতে হতো। এটি নজরানা পদ্ধতি নামে পরিচিত। নেক্সট দেখো 18 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কাওতাও পদ্ধতি কি? উত্তরটা ভালো করে লিখবে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। দেখো, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎপ্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এটি কাওতাও পদ্ধতি নামে পরিচিত। নেক্সট দেখো তোমরা 19 নম্বরের প্রশ্ন বলছে, কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1842 খ্রিস্টাব্দের 29 আগস্ট ব্রিটেন ও চীনের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এবার দেখো তোমরা 20 নম্বরের প্রশ্ন কি বোঝো? দেখো, টিএনসিএন এর সন্ধির দুটি শর্ত লেখো। তো টিএনসিএন এর সন্ধির দ্বারা 1. চীন সরকার ইংল্যান্ড ও ফ্রান্সকে প্রচুর ক্ষতিপূরণ দিতে রাজি হয়। 2. বিদেশি বণিকদের জন্য চীনের 11টি বন্দর খুলে দেওয়া হয়। 21 নম্বরের প্রশ্ন দাও কি বলেছে? শিবনোসেকির সন্ধির দুটি শর্ত উল্লেখ করো। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ফের আবার দেবে, এটা কিন্তু এসেছিল পরীক্ষায়। দেখো বলছে, শিবনোসেকি সন্ধির দ্বারা 1. চীন কোরিয়াকে স্বাধীনতা দান করে। 2. জাপানকে চীন 230 মিলিয়ন টেল ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। এবার দেখো 22 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো? খুব ভালো প্রশ্ন। দেখো বলছে, বিদেশি বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না। চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে
এক নির্দেশনামায় তারা একমাত্র ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। 23 নম্বর দেখে নাও, বিদারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কারা পরাজিত হয়? তো দেখো, বিদারার যুদ্ধ 1759 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ বাহিনী ও ওলন্দাজ বাহিনীর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয়। তারপর দেখে নাও, বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কোন সেনাপতির বাহিনী পরাজিত হয়? তো দেখো, বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয়েছিল। বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার আয়ার কুটের বাহিনীর কাছে ফরাসি সেনাপতি কাউন্ট লালির বাহিনীর পরাজিত হয়। এবার তোমরা 25 নম্বরের প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? এই যুদ্ধে কারা জয়লাভ করে? দেখো, বক্সারের যুদ্ধে 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী ও ইংরেজ বাহিনীর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ বাহিনী জয়লাভ করে। 26 নম্বরের প্রশ্ন দেখো, কবে কাদের মধ্যে পুরন্দর সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মারাঠার পেশোয়ার সঙ্গে 1776 খ্রিস্টাব্দে পুরন্দর সন্ধি স্বাক্ষরিত করেন। 27 নম্বরের প্রশ্ন, লাহোরের সন্ধির দুটি শর্ত উল্লেখ করো। কি? 1. জলন্ধর দোয়াব অঞ্চল এবং শতদ্রুর দক্ষিণাঞ্চল ইংরেজদের রাজ্যভুক্ত হয়। আর 2 হচ্ছে শিখরা ক্ষতিপূরণ হিসেবে 1.5 কোটি টাকা দিতে ব্যর্থ হওয়ায় কাশ্মীর রাজ্যটি ইংরেজদের ছেড়ে দেয়। 28 নম্বরের প্রশ্ন দেখে নাও, দ্বৈত শাসন বলতে কী বোঝো? উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করার পর নবাবের হাতে আইনত বাংলার শাসনভার থাকলেও প্রকৃত শাসন ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। ফলে বাংলায় একদিকে নবাবের এবং অন্যদিকে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়, যা দ্বৈত শাসন নামে পরিচিত। তো তোমরা বুঝতে পারলে এই অধ্যায় থেকে আমি 28টি এসিকিউ দিলাম এবং এর বাইরে কোনো প্রশ্ন আসা উচিত নয়। তো তোমরা বুঝতে পারছো। তো তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিও এবং কন্টিনিউ কিন্তু দ্রুত তোমাদের ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কমপ্লিট করব। এবং আমি কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দিয়েছি অ্যানুয়াল পরীক্ষার জন্য। বাকি সাবজেক্টের সাজেশনও কিন্তু আমি ইতিমধ্যে কমপ্লিট করে দেবো। তো তোমরা অবশ্যই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজ ভিডিওটি এই পর্যন্ত।